হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেল দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন যে আজ আমরা 2008 সালে মুক্তি পাওয়া হলিউডের অন্যতম জনপ্রিয় একটি সিনেমা আয়রন ম্যানের এক্সপ্লেন করতে চলেছি। তো আপনারা অনেকেই জানেন যে এটি হচ্ছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একটি সিনেমা, আর সিনেমাটির প্রধান চরিত্রে মানে আয়রন ম্যানের চরিত্রে অভিনয় করেছেন হলিউডের এক জনপ্রিয় অভিনেতা রবার্ট ড্যানি জুনিয়র। তবে সিনেমায় তার নাম হচ্ছে টনি স্টার্ক। টনি যখন ছোট ছিল তখন একটা কার অ্যাক্সিডেন্টে তার বাবা হাওয়ার্ড স্টার্ক এবং তার মা মারিয়া স্টার্ক মারা যায়। তবে ছোটবেলা থেকেই টনি ছিল খুবই মেধাবী ও বুদ্ধিমান, তাই মাত্র 17 বছর বয়সে সে এমআইটি থেকে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, আর 21 বছর বয়সে তার বাবার বিখ্যাত কোম্পানি স্টার্ক ইন্ডাস্ট্রির দায়িত্ব নেয়, অর্থাৎ তার সিইও পদে নিযুক্ত হয়। আর এই কোম্পানির ম্যানেজার হচ্ছে ওবাডিয়া স্টোন, যিনি টনি স্টার্কের পিতা অর্থাৎ হাওয়ার্ড স্টার্কের অনেক পুরনো বন্ধু। আর বর্তমান সময়ে স্টার্ক ইন্ডাস্ট্রির তৈরি অ্যাডভান্স রোবট ও অস্ত্রের ডিজাইন গোটা বিশ্বজুড়ে বিখ্যাত, যেখানে কর্নেল জেমস বক্তৃতা দিচ্ছিলেন এবং সে টনিকে ডাকে তার অ্যাওয়ার্ড নেওয়ার জন্য, কিন্তু টনিকে সেখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না বিদায় তার বদলে তার ম্যানেজার অর্থাৎ ওবাডিয়া স্টোন পুরস্কারটি নেয়। অন্যদিকে দেখা যায় সে একটি ক্যাসিনোতে মেয়েদের সাথে লুতুপুতু করছিল। তার ম্যানেজার যখন সেখানে এসে তার পুরস্কারটি দেয় তখন টনি সেই পুরস্কারটি নিয়ে অন্য একজনকে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি টনির সাথে ক্রিস্টিন এভারহার্ড নামের একটা মেয়ের সাক্ষাৎ হয়, আর এই মেয়েটি হচ্ছে একজন রিপোর্টার। কিছু সময়ের মধ্যে টনি সেই মেয়েটাকেও পটিয়ে ফেলে। পরের দিন সকালে তার ঘুম ভাঙে টনির এক বিলাসবহুল রিসর্টে, যেখানে আবার ক্রিস্টিনের সাথে দেখা হয় পেপার পটসের। আর পেপার পটস হচ্ছে টনি স্টার্কের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো পেপার পটস আমার মনে মনে টনিকে পছন্দ করত, মানে ভালোবাসতো আর কি। যাই হোক, একটু পরে সেখানে টনি আসলে পেপার পটস তাকে মনে করিয়ে দেয় যে টনির আজ আফগানিস্তান যাওয়ার কথা ছিল, তাই টনি তার গাড়ি নিয়ে দ্রুত এয়ারপোর্টে রওনা হয়। সেখানে তার ফ্রেন্ড রোডসের সাথে তার দেখা হয় এবং তারা প্লেনে করে রওনা হয় আফগানিস্তানের উদ্দেশ্যে। টনি সেই প্লেনের মধ্যে দুষ্টু পানি পান করছিল এবং সে রোডসকেও অফার করে। তবে রোডস প্রথমে মানা করলেও টনির পাল্লায় পরে সেও একটু টেস্ট করে, মানে শালায় নিজে তো খারাপ আর একজনেরও খারাপ বানায়। যাই হোক, এরপর তারা আফগানিস্তানে এসে ল্যান্ড করে। এরপর টনি তাদের বানানো জেরিকো মিসাইলের নমুনা দেখাচ্ছে। তাদের অস্ত্রের চুক্তি শেষ হওয়ার পর তারা যখন মিলিটারির গাড়িতে করে সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তাদের গাড়ির উপরে হামলা করা হয়। তবে টনি কোনোভাবে সেই গাড়ি থেকে বের হয়ে তার স্যাটেলাইট ফোনের মাধ্যমে সাহায্যের জন্য বার্তা পাঠায়। ঠিক সেই মুহূর্তে তার সামনে আরেকটি মিসাইল এসে পড়ে, আর সেই মিসাইলের গায়ে তারই কোম্পানি স্টার্ক ইন্ডাস্ট্রির নাম লেখা ছিল, মানে তারই কোম্পানির বানানো মিসাইল দিয়ে তার উপরেই হামলা করা হয়েছে। তো মুহূর্তের মধ্যেই মিসাইলটা ওখানেই ব্লাস্ট করে, আর আমরা দেখি টনি গুরুতর আহত হয়ে ওখানেই জ্ঞান হারায়। তার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে অদ্ভুত একটা জায়গায় আবিষ্কার করে এবং সে তার সামনে একজন লোককে দেখতে পায় যার নাম হচ্ছে ইয়েনসেন। এবং টনি লক্ষ্য করে যে তার বুকে একটা যন্ত্র লাগানো, যার মধ্য থেকে অনেকগুলো তার বের হয়ে একটা ব্যাটারির সাথে যুক্ত হয়েছে। তখন ইয়েনসেন তাকে জানায় যে সে তার জীবন বাঁচিয়েছে, তবে তার সমস্ত শরীরে মিসাইলের অনেকগুলো লোহার টুকরো গেঁথে গেছে, তাই শীঘ্রই যদি সেগুলো তার শরীর থেকে বের না করা হয় তাহলে সে হয়তো বেশি দিন বাঁচবে না। এমন সময় সেই সন্ত্রাসী সংগঠনের লোকেরা তার সাথে দেখা করতে আসে। সেখানে থাকা আবু বকর নামের একজন সন্ত্রাসী টনিকে একটি মিসাইলের ছবি দেখায় এবং বলে যে আমাদেরও সেম একই রকম কিছু মিসাইল বানিয়ে দিতে হবে। কিন্তু টনি প্রথমে যখন তাদেরকে মানা করে দেয় তখন তারা টনিকে একটু খাতির যত্ন করে। এরপর তাকে সেখান থেকে বাইরে নিয়ে আসে। তখন টনি লক্ষ্য করে যে এটা একটা পাহাড়ি এলাকা ছিল এবং টনি আরো দেখতে পায় তারই কোম্পানির বানানো সব রকম মিসাইল সেখানে রয়েছে। তখন আবু বকর নামের সেই লোকটি আবারও টনিকে বলে যে তাদের কাছে মিসাইল বানানোর সব রকম জিনিসপত্রই রয়েছে, আর টনি যদি সেই মিসাইলটি তাদের বানিয়ে দেয় তাহলে তারা তাকে এখান থেকে যেতে দেবে। তবে টনি ভালো করেই জানে যে সে এই কাজটি করলেও তারা তাকে মেরে ফেলবে। এরপরে টনি এবং ইয়েনসেন একটা জায়গায় বসে গোপনে আলোচনা করতে থাকে। তখন টনি জানায় যে সে কিছু করলে বা না করলেও তারা তাকে মেরে ফেলবে। একই সাথে তার হাতে বেশি দিন সময় নেই, কারণ মিসাইলের আঘাতে তার শরীরের অবস্থা খুবই খারাপ। তার হাতে মাত্র 1 সপ্তাহ রয়েছে সেখান থেকে বেরোনোর জন্য। তো অবশেষে টনি সিদ্ধান্ত নেয় যে সে মিসাইলগুলো বানাবে। যেই ভাবা সেই কাজ, সে তার ফুল এনার্জি দিয়ে কাজে লেগে পড়ে। টনি তার অস্ত্রের এক একটা কম্পোনেন্ট খুলে সেগুলো থেকে সম্পূর্ণ আলাদা একটা জিনিস বানাচ্ছে। সেখানে আমরা একটা ধাতু দেখতে পাই যেটার নাম হচ্ছে প্যালাডিয়াম, আর এই ধাতুর মাধ্যমে সে একটি আর্ক রিয়েক্টর বানাবে। তো এই আর্ক রিয়েক্টর কি সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। এদিকে সেই সন্ত্রাসীগুলো ভাবছে যে টনি তাদের হয়ে একটা মিসাইল বানাচ্ছে, কিন্তু সে তো আসলে অন্য কিছু বানাচ্ছে। তো অনেক খাটাখাটনির পরে সে ছোট্ট একটা আর্ক রিয়েক্টর বানাতে সক্ষম হয়। ছোট বললাম কারণ তাদের কোম্পানি অলরেডি একটা বড় আর্ক রিয়েক্টর নিয়ে কাজ করছে। তো এই আর্ক রিয়েক্টরকে আমরা একটা ফিউশন ব্যাটারিও বলতে পারি। এটা সাইজে ছোট হলেও প্রচুর পরিমাণে এনার্জি উৎপাদন করতে পারে। এরপর টনি ইয়েনসেনকে তার আসল প্ল্যানটি বলে যে সে আসলে একটা আর্ম স্যুট বানাচ্ছে, যেটা পরে সে এখান থেকে পালাবে। অন্যদিকে সেই সন্ত্রাসীগুলোর মনেও সন্দেহ হচ্ছে যে তারা যে মিসাইলটা বানাচ্ছে সেটা তো আসলে মিসাইলের মতো মনে হচ্ছে না, তাই ওই
সন্ত্রাসী দলের লিডার যার নাম হচ্ছে রাজা তার মনে একটু বেশি সন্দেহ হয়, তাই সে টনি এবং ইয়েনসেনের কাছে যায় এবং সে ইয়েনসেনের কাছে জানতে চায় যে তাদের অস্ত্রটা কোথায়। 2 দিন হয়ে যাচ্ছে কিন্তু তাদের অস্ত্র কোথায়। তখন সে রাগে ইয়েনসেনকে মেরেই ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই টনি তাকে বাধা দেয় এবং বলে যে মিসাইলটি বানাতে তাদের আরেকটা দিন সময় লাগবে আর এখন তাদের হাতে মাত্র 1 দিন বাকি আছে। তাই টনি দ্রুত তার স্যুটটা বানিয়ে নেয়। তো পরের দিন যখন সেই সন্ত্রাসীরা আবার আসে এবং তারা যখন দরজা খুলে ভেতরে প্রবেশ করতে যাবে তখনই সেখানে একটা বোম ব্লাস্ট হয় আর এতে সন্ত্রাসীরা বুঝে যায় যে তারা এখান থেকে পালানোর চেষ্টা করছে, তাই তারা সেখানে এসে তাদের ঘেরাও করে। এদিকে টনি এবং ইয়েনসেন লক্ষ্য করে যে তাদের স্যুটটা চালু হতে আরো একটু সময় লাগবে, তাই ইয়েনসেন সন্ত্রাসীদের ডিস্ট্র্যাক্ট করতে একটা বন্দুক নিয়ে তাদের কাছে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সন্ত্রাসীদের হাতে ধরা পড়ে যায়। এদিকে ততক্ষণে টনির স্যুটটি একেবারে রেডি। সেই সন্ত্রাসীগুলোকে মেরে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং লক্ষ্য করে যে ইয়েনসেনকে ওই সন্ত্রাসীরা গুলি করেছে আর সে সেখানেই মারা যায়। এরপর টনি যখন গুহা থেকে বাইরে বের হতে যাবে তখন আবার সন্ত্রাসীরা তার উপরে গুলি চালায়, কিন্তু এতে কোনো লাভ হয় না। তখন টনি তার স্যুটের সাহায্যে ওই পুরো জায়গাটা ধ্বংস করে সেখান থেকে বাইরে বের হয়ে আসে। তবে সেই স্যুটের কিছু টেকনিক্যাল ফল্টের জন্য কিছুদূর গিয়ে সে একটি মরুভূমিতে ক্র্যাশ করে, যার ফলে তার গায়ের স্যুটটা পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। তবে তার ভাগ্য ভালো ছিল, কারণ সেখানে তার বন্ধু রোডস আগে থেকেই তার সমস্ত ফোর্স নিয়ে তার খোঁজ করছিল। এরপর সে টনিকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে যায়। আমেরিকাতে ফিরে আসার পর পেপার তাকে দেখে কেঁদে ফেলে। এরপর তারা একটা হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু টনি জানায় যে সে একটা বার্গার খেতে চায় এবং সেই সঙ্গে সে পেপারকে একটা প্রেস কনফারেন্স ডাকতে বলে, কারণ টনি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চায়। এরপর আমরা দেখতে পাই টনি একটা বার্গার খেতে খেতে গাড়ি থেকে নেমে আসে এবং চারদিকে সব রিপোর্টাররা ছিল। সেখানে পেপারের সাথে একজন লোকের সাক্ষাৎ হয় যার নাম ছিল এজেন্ট ফিল, আর সে ছিল শিল্ডের একজন এজেন্ট। তো শিল্ড কি সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। যাই হোক, টনি সেখানে মিডিয়ার সামনে বক্তৃতা দিচ্ছে এবং হঠাৎ করেই সে বলে যে আজ থেকে তার কোম্পানি আর কোনো ধরনের অস্ত্র বানাবে না। এটা শুনে ওখানে থাকা সবাই শকড হয়ে যায়। তখন তার ম্যানেজার ওবাডিয়া স্টোন তাকে ওখান থেকে সরিয়ে দেয় আর কোনো মতে হাসতে হাসতে তার কথাগুলো কভার করার চেষ্টা করে। আসলে টনি আফগানিস্তান থেকে বেঁচে ফেরার পর সে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মানে আগে সে অনেকটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করলেও এখন তার মধ্যে অনেকটা দায়িত্ববোধ কাজ করছে। তো এরপর ওবাডিয়া আবার টনির সঙ্গে দেখা করে। তখন টনি ওবাডিয়াকে জানায় যে এখন আমাদের কোম্পানির অস্ত্র তৈরি করা বাদ দিয়ে আর্ক রিয়েক্টর নিয়ে কাজ করা উচিত, কিন্তু ওবাডিয়া বলে যে আর্ক রিয়েক্টরের পেছনে সময় নষ্ট করে কোনোই লাভ হবে না। তখন টনি তার বুকে লাগানো সেই মিনি আর্ক রিয়েক্টরটা দেখায়, যেটা দেখে ওবাডিয়া অবাক হয়ে যায়, কারণ তারা এত বছর ধরে চেষ্টা করেও যে আর্ক রিয়েক্টর বানাতে পারেনি, টনি সেটা কয়েকদিনের মধ্যেই বানিয়ে ফেলেছে। তবুও ওবাডিয়া চায় না তাদের অস্ত্র তৈরি বন্ধ করতে এবং সে বলে যে অস্ত্রের বিভাগটা সে একাই সামলাবে। এটা নিয়ে টনিকে কোনো চিন্তা করতে হবে না, কারণ এটা টনির বাবার একটা পুরনো ব্যবসা ছিল। তবে সে যেন শুধু তার মুখটা বন্ধ রাখে। এর পরের সিনে আমরা দেখি টনি পেপার পটসের সাহায্যে তার বুকে থাকা সেই আর্ক রিয়েক্টরটা পরিবর্তন করে নতুন একটা আর্ক রিয়েক্টর লাগায় আর পুরনো আর্ক রিয়েক্টরটা ফেলে দিতে বলে, কারণ পুরনো জিনিস সে ব্যবহার করে না। তবে এটার সাহায্যে টনি প্রথমবার তার জীবন বাঁচিয়েছে, যার কারণে পেপার সেটাকে না ফেলে বরং তার কাছেই যত্ন করে রেখে দেয়। এরপর আমরা দেখি টনি আবার নিজের জন্য একটা আর্মস্যুট বানাচ্ছে। একটু পরে আবার ওবাডিয়া তার সঙ্গে দেখা করতে আসে আর সে টনিকে জানায় যে তার এসব পাগলামের কারণে কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টররা একটা মিটিং ডেকেছে এবং তারা মনে করে টনির মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ সে যে প্রেস কনফারেন্সে অস্ত্র তৈরি বন্ধ করার কথা বলেছিল, এর কারণে তাদের কোম্পানির শেয়ার প্রায় 40% নিচে নেমে গেছে। তো এসব কথায় কথায় ওবাডিয়া টনির বুকে থাকা সেই রিয়েক্টরটার ব্যাপারে জানতে চায়। সে দেখতে চায় যে টনি সেটাকে কিভাবে বানাচ্ছে, কিন্তু টনি এই ব্যাপারে তাকে কিছুই বলে না। তো এক সময় টনির সেই স্যুটটা পুরোপুরি তৈরি হয়ে যায় আর টনি চায় স্যুটটি একবার চেক করে দেখতে, মানে সে কতটা উপরে উঠতে পারবে বা কতক্ষণ উঠতে পারবে। তাই সে স্যুটটা পরে উড়ে বাইরে বের হয়ে আসে, কিন্তু টনি সেই স্যুটটা পরে কিছুটা উপরে উঠতেই স্যুটটা ঠান্ডায় জমাট বেঁধে যায় এবং সে উপর থেকে নিচে পড়তে থাকে। তবে নিচে পড়ার ঠিক আগ মুহূর্তেই স্যুটটা আবার চালু হয়ে যায়। টনি সৌভাগ্যবশত এবারের মতো বেঁচে গেলেও নিচে ল্যান্ড করার সময় সে তার রিসোর্টে এসে সব ভেঙে চুরে ল্যান্ডিং করে। এরপর টনি তার ঘরের মধ্যে একটা গিফট বক্স দেখতে পায়, যেটা তার অ্যাসিস্ট্যান্ট পেপার তার জন্য রেখেছে। গিফট বক্সটা খুলে সে দেখতে পায় ভেতরে তার সেই পুরনো আর্ক রিয়েক্টরটা রয়েছে। অন্যদিকে সেই সন্ত্রাসীগুলো টনির সেই প্রথম স্যুটের ভাঙা টুকরোগুলো জোড়া লাগানোর চেষ্টা করছে। তবে তারা এগুলো দিয়ে কি করবে সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। এদিকে টনি নিউজে দেখতে পায় যে তাদের কোম্পানিতে একটা পার্টি হচ্ছে, তবে টনিকে সেখানে ইনভাইট করা হয়নি। এটা দেখে টনির খুবই খারাপ লাগে এবং সে তার গাড়ি নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। আর ওবাডিয়া সেখানে টনিকে দেখে একটু অবাক হয়, কারণ টনিকে ইনভাইট করলেও কখনো আসে না, আর আজ সে ইনভাইট করা ছাড়াই এসে গেছে।
তখন সেখানে টনির সাথে আবারও সেই নিউজ রিপোর্টারের দেখা হয়, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। সে টনিকে কিছু ছবি দেখায় আর বলে যে গুলমিরা নামক স্থানে কিছু সন্ত্রাসীরা আক্রমণ করেছে, আর এতে তারা যে অস্ত্রগুলো ব্যবহার করেছে সেটা টনির কোম্পানি স্টার্ক ইন্ডাস্ট্রির তৈরি। কিন্তু টনি এই ব্যাপারে কিছুই জানে না, তাই সে এই ব্যাপারে ওবাডিয়ার সাথে কথা বলে, আর এখানেই ওবাডিয়ার আসল রূপ সামনে চলে আসে। সে জানায় কোম্পানির বোর্ড মেম্বারদের সেই টনির বিরুদ্ধে উস্কে দিয়েছিল এবং সে চালাকি করে টনিকে ওয়েপন ডিভিশন থেকেও সরিয়ে দিয়েছে। এরপর টনি সেখান থেকে তার বাড়ি ফিরে আসে। তখন সে একটা নিউজ চ্যানেলে দেখতে পায় যে গুলমিরা নামক সেই স্থানের বাসিন্দাদের উপরে সন্ত্রাসীরা খুবই অমানবিক অত্যাচার করছে। এটা দেখে টনি তাদের সাহায্য করতে চায়, তাই আর এক মুহূর্ত দেরি না করে সে তার স্যুট পরে বেরিয়ে পড়ে সেই গুলমিরা নামক স্থানের উদ্দেশ্যে। টনি সেখানে পৌঁছে মুহূর্তের মধ্যেই সমস্ত সন্ত্রাসীদের মেরে ভর্তা বানিয়ে দেয় এবং তাদের মধ্যে যে লিডার তাকে মেরে সে সাধারণ মানুষের হাতে তুলে দেয়। এরপর সেখানে থাকা স্টার্ক ইন্ডাস্ট্রির তৈরি যে অস্ত্রগুলো ছিল সেগুলোকেও নষ্ট করে দেয়। এরপর সে যখন আবার আমেরিকায় ফিরে আসছিল তখন আবার আমেরিকার এয়ারফোর্সরা লক্ষ্য করে যে একটা অজানা বস্তু উড়ে আমেরিকার ভেতরে প্রবেশ করছে। তখন কর্নেল রোডস টনির কাছে সাহায্যের জন্য ফোন করে, কারণ তারা তো জানে না সেই অজানা বস্তুটা টনি। তখন টনি রোডসকে জানায় সে একটু ব্যস্ত আছে। তখন রোডস আবার কি করে, চালাকি করে দুইটা F-22 ক্রাফটার পাঠায় ওই বস্তুটাকে মানে টনিকে ধরার জন্য। তবে টনি কোনো মতে তাদের হাত থেকে বেঁচে একটি জায়গায় লুকিয়ে পড়ে। তারপর সে তার বন্ধু রোডসকে ফোন করে জানায় যে সেটা সেই ছিল, মানে তারা যে বস্তুটিকে ধরতে পাঠিয়েছে সেটা টনি নিজেই। কিন্তু এর মধ্যে সেখানে একটা অঘটন ঘটে যায়। টনির স্যুটে বাড়ি খেয়ে একটি প্লেনের পাখা ভেঙে যায়, আর তাই ওই প্লেনের পাইলট যখন ইজেক্ট করে নিচে নামে তখন তার প্যারাশুটটি খুলছিল না। তখন টনি তাকে প্যারাশুটটি খুলতে সাহায্য করে। এরপর টনি যখন তার বাড়ি ফিরে আসে তখন পেপার পটস প্রথমে তাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ তার স্যুটটিতে গুলি লাগার ফলে এক এক স্থানে ফুটো হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা ওবাডিয়াকে দেখি সে তার লোকজন নিয়ে ওই আফগানিস্তানের সেই সন্ত্রাস গ্রুপের সাথে সাক্ষাৎ করতে যায় এবং তাদেরকে মেরে তাদের কাছ থেকে টনির সেই স্যুটটি নিয়ে নেয়, মানে যেই স্যুটটা ব্যবহার করে টনি তাদের কাছ থেকে পালিয়েছিল। সেখানে আমরা ওবাডিয়ার কাছে একটা যন্ত্র দেখতে পাই যেটা থেকে একটা হাই ফ্রিকোয়েন্সির শব্দ বের হয়, যেটা মানুষকে প্যারালাইজড করে দেয়। অন্যদিকে টনি তো ওবাডিয়ার আসল উদ্দেশ্য বুঝতে পেরে গেছে, তবে তাকে হাতে নাতে ধরার জন্য তো প্রমাণ দরকার, তাই সে পেপার পটসকে পাঠায় ওবাডিয়ার অফিসে তার সব গুরুত্বপূর্ণ ফাইল এবং ডকুমেন্টসগুলো চুরি করে আনার জন্য। তার কথা মতো পেপার গিয়ে ওবাডিয়ার কম্পিউটার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ ফাইলগুলো চুরি করে নেয়, কিন্তু তখনই ওবাডিয়া তার অফিসে এসে উপস্থিত হয়। আর পেপার পটস চালাকি করে সেখান থেকে বের হয়ে গেলেও ওবাডিয়া বোঝা যায় যে সে এখানে কেন এসেছিল। এরপর ওবাডিয়া তার সায়েন্টিস্টদের কাছে যায় আর তাকে একটা ছোট আর্ক রিঅ্যাক্টর বানিয়ে দিতে বলে। সায়েন্টিস্টরা জানায় যে এটা একেবারেই অসম্ভব, কারণ অত বড় একটা বস্তুকে এত ছোট সাইজ দেয়া কখনোই সম্ভব না। তখন ওবাডিয়া টনির কাছে যায় আর তার কাছে থাকা সেই যন্ত্রটার মাধ্যমে টনিকে প্যারালাইজড করে দেয়। এরপর তার বুক থেকে সেই আর্ক রিঅ্যাক্টরটা খুলে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে পেপার তো সব জেনে গিয়েছে, তাই সে রোডসকে ফোন করে তার কাছে সাহায্য চায়। এদিকে টনির বুক থেকে রিঅ্যাক্টরটা খুলে নেওয়ার ফলে টনি ভীষণ দুর্বল হয়ে পড়ে। তখন টনি খেয়াল করে তার প্রথম রিঅ্যাক্টরটি সেখানেই রয়েছে, যেটা পেপার পটসকে ফেলে দিতে বলেছিল, কিন্তু সে না ফেলে রেখে দেয়, আর এটা দ্বিতীয়বারের মতো তার জীবন বাঁচিয়ে দেয়। একটু পরে সেখানে রোডস চলে আসে আর সে টনিকে জানায় যে পেপার পটস শিল্ডের সব টিমদের নিয়ে ওবাডিয়াকে অ্যারেস্ট করতে গিয়েছে। কিন্তু টনি তো জানে যে ওবাডিয়া এখন তার আর্ক রিঅ্যাক্টর নিয়ে গেছে, তাই এখন এত সহজে ওবাডিয়াকে আটকাতে পারবে না। আর এই কারণে সে তার স্যুটটি পরে বেরিয়ে পড়ে ওবাডিয়াকে আটকাতে, এবং সে যাওয়ার আগে রোডসকে বলে যায় যে আকাশ খালি রাখার জন্য, যাতে বিমান বাহিনীর সেনারা তাকে ডিস্টার্ব না করে। এদিকে পেপার পটস আর সেই এজেন্টরা ওবাডিয়াকে খুঁজতে আসে। তখন আমরা দেখি ওবাডিয়াও আফগানিস্তান থেকে নিয়ে আসা টনির সেই প্রথম স্যুটটাকে রিপেয়ার করে নিয়েছে। তখন সে ওই স্যুট পরে তাদের উপরে অ্যাটাক করে, কিন্তু পেপার পটস কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় আর সে টনিকে সব ঘটনা জানায়। ওবাডিয়া পেপার পটসকেও মেরে ফেলতে যাবে, তখনই সেখানে টনি এসে পেপার পটসকে বাঁচিয়ে নেয়। এরপর সেখানে টনি এবং ওবাডিয়া দুজনের মধ্যে শুরু হয় মারাত্মক ফাইট, আর টনি সেখান থেকে উড়ে উপরের দিকে যেতে থাকে। ওবাডিয়াও তার পিছু পিছু উপরে উঠতে থাকে। একসময় অনেক উঁচুতে ওঠার পর ওবাডিয়া টনিকে ধরে ফেলে, কিন্তু সে তো জানতো না যে এত উপরে স্যুটটি জমাট বেঁধে যাবে। এর ফলে সে উপর থেকে নিচে পড়ে যায় এবং তারা তাদের কোম্পানির একটা ছাদের উপরেই পড়ে, আর এই বিল্ডিং এর ভেতরেই রয়েছে তাদের বানানো বড় একটা আর্ক রিঅ্যাক্টর। তখন টনির মাথায় একটা বুদ্ধি আসে, সে পেপার পটসকে বলে সেই বৃহৎ আকারের আর্ক রিঅ্যাক্টরটিকে ফুল পাওয়ারে স্টার্ট করে দিতে, আর সেই বিশাল আকৃতির আর্ক রিঅ্যাক্টরটির ওভার পাওয়ারের ফলে সেটা ব্লাস্ট করে এবং সেটার ইলেকট্রিক শকের কারণে ওবাডিয়ার বানানো স্যুটটি একদমই অকেজো হয়ে যায় এবং সে অনেক উপর থেকে সেই রিঅ্যাক্টরটির ভেতরে পড়ে মারা যায়।
তাদের এই মারামারির ভিডিও সমস্ত নিউজ চ্যানেলে ভাইরাল হয়ে গিয়েছে আর সবাই ভাবছে এটা আবার কে। আবার অনেকে তো নিজে থেকেই তার নাম দিয়েছে আয়রন ম্যান। এদিকে পরের দিন সকালবেলা টনি একদম রেডি হয়ে সব প্রেসের সামনে এসে দাঁড়ায় এবং সে তার বক্তৃতা দিচ্ছিল। তখন সে এটাও বলে যেটাকে সবাই আয়রন ম্যান ভাবছে সেটা আসলে সে নিজেই। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। আসলে গল্পটা আমরা খুব বেশি বিস্তারিত আলোচনা করিনি, মানে খুবই সংক্ষেপে আলোচনা করেছি, কারণ এইসব সুপারহিরো মুভিগুলো আসলে বেশিরভাগই ফাইট সিনে ভরা থাকে আর ফাইট সিন তো বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব না। আমি জাস্ট আপনারা যারা মুভিটি দেখেননি তাদের জন্য খুবই সংক্ষেপে আলোচনা করলাম। যাই হোক, মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই শিল্ডের একজন ডাইরেক্টর যার নাম হচ্ছে নিক ফিউরি। তাকে তো আপনারা অনেকেই চেনেন। তো সে টনির সাথে দেখা করতে আসে এবং সে টনিকে জানায় যে টনি একা নয়, এই পৃথিবীতে আরো অনেক সুপার হিরো রয়েছে আর তারাও টনির সঙ্গে দেখা করতে চায়। আর এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো এই সিনেমাটির আরো অনেকগুলো পর্ব রয়েছে। আপনারা যদি সেই পর্বগুলো দেখতে চান তাহলে কমেন্ট করে জানান। আর আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। তো সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর এইরকম ভিডিও আরো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।